খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদ খালি হতেই চর্চায় বড় নাম, মোদির পরবর্তী চয়েস কে? ধর্মেন্দ্রর ইস্তফার পর বাকি দুই দাবিও মানল কেন্দ্র, অবস্থান প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় বাণিজ্য তরিত হামলা, মৃত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লির। মন্ত্রিত্ব না কেড়ে শুধু শিক্ষামন্ত্রক থেকে সরানোর ভাবনা ধর্মেন্দ্রকে, দাবি করলেন রাহুল। মোদীকে কটাক্ষ ভারতের অতীত বলে। নিট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চিঠি মোদীকে। গ্রেপ্তার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা। প্রয়াত আইপিএস পঙ্কজ দত্তকে থানায় ডেকে যার পর নাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতা শেষ প্রধানদের, সই কাড়ল বিধানসভা। পঞ্চায়েতে ঐতিহাসিক আইন পাশের পর কাঁপছে দুর্নীতিবাজরা। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি, 70 জন অছাত্র চিহ্নিত। প্রথম প্রয়োগ হলো গুন্ডা দমন আইন, 3 পুরুষ মনে রাখবে শুভেন্দু। বিকাশের মতে ঢুকেছিল এপিরা, মোস্তাফিজুর বলছেন দুষ্কৃতী। ককরোচদের রূপে কারা ঢুকে পড়েছিল বামেদের মিছিলে, তুমুল চাঞ্চল্য। যন্তর মন্তরে আসা কমপক্ষে 2000 জনের অতীতে রয়েছে, দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি। প্রধানের ইস্তফার পরই জরুরি বৈঠকে মোদী সহ তলব একাধিক রাজ্যের নেতাদের, বড় সিদ্ধান্তের অপেক্ষা। আমি শান্তির পক্ষে, মিছিলের অনুমতি না পেয়ে স্কুটিতে লালবাজার রওনা মমতার। প্রয়াত আইপিএস পঙ্কজ দত্তকে থানায় ডেকে যার পর নাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। রণক্ষেত্র পদ্মপুকুরে সোজা হাজির মমতা, লাল মলাটের সংবিধান হাতে, বড় হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। মার খেয়েছিল শুনে রাতে ঘুমোতে পারিনি, ছেলের ঐতিহাসিক জয়ে চোখে জল সিজেপি প্রধান অভিজিতের মায়ের। বেতন বা অফিস রাজ্যের বাইরে হলেও কি দিতে হবে ট্যাক্স, নবান্নের নতুন বিলে দূর হলো বড় বিভ্রান্তি। ডিম ছোড়া যদি সংস্কৃতি না হয়, তাহলে সাংবাদিকদের ওপর বোতল ও জুতো ছোড়াও সংস্কৃতি হতে পারে না, বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ককরোচের মিছিল থেকে অশান্তি, জলভর্তি বোতল, জুতো, লাঠি, পাথর, ঘটনায় 6 এফআইআর হেয়ার স্ট্রিট থানায়। কি অভিযোগ? অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়। আজ প্রবল দুর্যোগ কোথায় কোথায়। আন্দোলনের নামে গুন্ডামি, ককরোচ মিছিলে 2500 ডাগি অপরাধী, পুলিশকে ধারালো অস্ত্রের কোপ। অন্নপূর্ণা যোজনায় কোন কোন নাম থাকবে, কোন নাম বাদ যাবে, বড় নির্দেশ শুভেন্দুর, এদের জন্য দুঃসংবাদ। শনিতে কমলেও রবিতে বাড়বে বৃষ্টির ঝাপটা, ভাসতে পারে একাধিক জেলা, বলছে হাওয়া অফিস। কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের বার্তা সিজেপির, ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নিট বিক্ষোভে অংশ নিয়ে আটক কুণাল ঘোষ, কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব মমতা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলন, শেষে কেন শর্ত বদল, অবশেষে উত্তর দিলেন সোনম ওয়াংচুক। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং দেশজুড়ে চলা তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তার পদত্যাগের পরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে বিরাট জল্পনা। দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে কার কাঁধে উঠবে গুরুদায়িত্ব, মোদী মন্ত্রিসভার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা। কারা রয়েছেন সম্ভাব্য প্রার্থীর দৌড়ে? যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, জয়ন্ত চৌধুরী। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। যেহেতু তিনি শিক্ষামন্ত্রকের কাজের সঙ্গে সরাসরি যুক্ত, তাই তাকে পূর্ণমন্ত্রী হিসেবে উন্নীত করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। সুকান্ত মজুমদার, বর্তমানে তিনিও শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখে অনেকের মুখেই তার নাম উঠে আসছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলে বর্তমান মন্ত্রিসভার বাইরে থেকে কোনো প্রবীণ ও অভিজ্ঞ সাংসদ বা অন্য কোনো কেন্দ্রীয় মন্ত্রীকেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রকের দায়িত্ব সঁপে দিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। নতুন শিক্ষামন্ত্রী কে হবেন সে বিষয়ে সম্পূর্ণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীর নাম ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান উত্তাল পরিস্থিতিতে এমন একজন দক্ষ দৃঢ়চেতা নেতাকে এই পদের দায়িত্ব দেওয়া হতে পারে, যিনি দেশের শিক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কার আনতে পারবেন, পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ফেরাতে পারবেন এবং বিক্ষুব্ধ ছাত্র সমাজের আস্থা পুনরায় অর্জন করতে সক্ষম হবেন। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নাম ঘোষণা না হওয়ায় এই সমস্ত আলোচনায় নিছক
রাজনৈতিক জল্পনার স্তরে রয়েছে। খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই পরিষ্কার হয়ে যাবে কে হতে চলেছেন ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী। আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার তৃতীয় দফার শেষে শনিবার ককরোচ জনতা পার্টি ঘোষণা করেছে যে তারা দিল্লির যন্তর মন্তরে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিল। শর্তে রাজি এবং সময়সীমাতেও রাজি, তাই প্রত্যাহার করছি বিক্ষোভ, জানালেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘন্টা পর শনিবার সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করে। আলোচনার পর সিজেপি অবিলম্বে তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানায়। এরপরই সিজেপি অবস্থান প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। ককরোচ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, তার মানে আমাদের প্রথম দাবি মেনে নেওয়া হয়েছে। সব এফআইআর প্রত্যাহার হোক, সেটা আমরা চেয়েছিলাম। শুধু দিল্লি নয়, দিল্লির বাইরের রাজ্যেও সেগুলো যাতে প্রত্যাহার করা হয়, সেই এফআইআরগুলো প্রত্যাহার করতে রাজি হয়েছে সরকার। আগামী দিনে কোনো প্রতিবাদকারী এবং সিজেপি টিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সরকার তাতেও রাজি হয়েছে। সরকার আমাদের আগামী মঙ্গলবারের মধ্যে লিখিত গ্যারান্টি দেবে। নিটের জন্য নিহতদের পরিবারকে 1 কোটি ক্ষতিপূরণের কথা আমরা বলেছিলাম, সেটা সরকার বলেছে যা সম্ভব তা পূরণ করবে। এ প্রসঙ্গে মন্ত্রী জেপি নাড্ডা জানান, সিজেপির তরফে 5 পয়েন্ট চার্টার দেওয়া হয়, সেটা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এফআইআর এর কপিও আমরা দেব এবং এফআইআর প্রত্যাহারের পর কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সরকারের তরফে বলা হয়েছে। পরবর্তীকালেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না এই অ্যাক্টিভিটির জন্য, সেটাও নিশ্চিত করা হয়েছে। আইন মেনে যতটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব সেটাও আমরা দেব। সরকারও সংবেদনশীল। 5 পয়েন্ট চার্টার নিয়ে আমরা গভীরভাবে চিন্তন করব এবং তারপর আপনাদের ডেলিগেশনের সঙ্গে আমরা আলোচনাও করব। আমরা অনুরোধ করব বিক্ষোভকারীরা নিজেদের আন্দোলন প্রত্যাহার করুন। যুদ্ধের বলি ভারতীয়রা। এবার কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় বাণিজ্য তলিতে হামলা, মৃত্যু এক ভারতীয় নাবিকের। গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। জানা গিয়েছে জাহাজটির নাম এমভি ওমরফি। গত শনিবার রুশ জলসীমায় থাকাকালীন বাণিজ্য তরিটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সাগরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। বাণিজ্য তরিটিতে মোট 10 জন নাবিক ছিলেন, তার মধ্যে 3 জন ভারতীয়। ভয়ঙ্কর এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয়র। বাকি 2 জনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য তরিটি, তবে মৃতের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, হামলার কড়া নিন্দাও করেছে তারা। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক লিখেছে, গত 18 জুলাই কৃষ্ণ সাগরে ওপর দিয়ে যাওয়ার সময় জাহাজটি হামলার শিকার হয়। নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। এই ঘটনায় আমরা শোকাহত। বিদেশ মন্ত্রক আরও লেখে, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো এবং নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলার মতো কর্মকাণ্ডের কড়া নিন্দা জানায় ভারত। নৌ চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্য ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাবো। অনুগ্রহ করে একটু পরে আরেকবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বার্তা, চিন্তা করবেন না, ভারত সরকারের কেউ অথবা অন্য কোনো শক্তি আপনাদের এই পথ থেকে সরাতে পারবে না। ওরা যা খুশি করুক। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন, তার মন্ত্রিত্ব যাচ্ছে না। শুধু শিক্ষা থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ধর্মেন্দ্রের ইস্তফার দাবিতে পড়ুয়ারা যখন অটল, তখনই এই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মোদী সরকারকে এক হাত নিয়েছেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের অতীত বলে কটাক্ষ করে তিনি বলেছেন, বিক্ষোভকারী পড়ুয়ারা এদেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তাদের পরাজিত করতে পারবেন না। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফার দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে 26 দিনের সেই অনশন ভেঙেছেন তিনি। অন্যদিকে শুক্রবার গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশ্যে দ্বিতীয় ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আগে যে ভিডিও পোস্ট করেছিলাম তাতে আপনারা যেভাবে সারা পরামর্শ দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ। শনিবার মোদী সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের আবার বৈঠক রয়েছে। এই আবহে রাহুলের অভিযোগ, পড়ুয়াদের আন্দোলন প্রতিহত করতে কেন্দ্রীয় সরকার তাদের সমস্ত শক্তিকে কাজে লাগিয়েছে। পড়ুয়ারা ন্যায্য দাবিতে রাস্তা নেমেছেন বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তা করবেন না, পুরো ভারত সরকারের কেউ অথবা অন্য কোনো শক্তি আপনাদের এই পথ থেকে সরাতে পারবে না। ওরা যা খুশি করুক। ওরা যদি আপনাদের থামাতে বা হুমকি দিতে চায়, চেষ্টা করে দেখতে পারে, পিছু হটবো না। তারপরেই ধর্মেন্দ্রের ইস্তফা প্রসঙ্গে আসেন রাহুল। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন,
প্রথম দাবি হলো দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং বিপদগামী শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে। কিন্তু পরক্ষণে নিজেই ভিতরের খবর দিয়ে রাহুল দাবি করেন ধর্মেন্দ্রকে বরখাস্ত করার পরিবর্তে অন্য মন্ত্রকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। রাহুলের সংযোজন, এটা ভারতের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা কারো কাছেই গ্রহণযোগ্য নয়। ধর্মেন্দ্রকে দুর্নীতির প্রতীক এবং পড়ুয়াদের ভবিষ্যতের ধ্বংসের কারণ বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে মোদীর শুক্রবারের রাতের ভিডিও বার্তার সমালোচনা করেছেন রাহুল। তার কথায়, এই ব্যবস্থাটি যিনি চালাচ্ছেন তিনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, তিনি রাত জেগে ভিডিও বানান। গতকাল দাবি করেছেন যে খুব ভালো পরামর্শ পাওয়া গিয়েছে, কিন্তু তাকে বুঝতে হবে যে এখানে কোনো পরামর্শের বিষয় নেই, দাবি রয়েছে। সেই দাবি হলো ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা আলোচনার আগে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট করে দিয়েছেন যে সরকার যদি ধর্মেন্দ্রকে রক্ষা করবে বলে ভাবে তবে তা আর আলোচনার কোনো মানে হয় না। এমনও শোনা যাচ্ছে কেন্দ্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে সংসদ অভিমুখে আবার মিছিলের ডাক দিতে পারে ককরোচ জনতা পার্টি। অবশেষে ককরোচদের মূল দাবি মানল কেন্দ্র, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবি মেনে নিয়েছিল কেন্দ্র, তবে তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। কেন্দ্র সেই দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল বিক্ষোভকারীদের কাছে। এরই মধ্যে শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, শনিবার সকালে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার ইস্তফাপত্রটি গৃহীত হয়নি বলেই খবর। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ, উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকোয়নি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশ বিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। মাসখানেক আগে যখন দিল্লির যন্তর মন্তরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ধর্ণা শুরু করে ককরোচ জনতা পার্টি, অন্য একাধিক দাবি থাকলেও প্রধানের ইস্তফাই তাদের মূল দাবি ছিল। ককরোচদের এই বিক্ষোভকে শুরুতে সেভাবে পাত্তাই দেয়নি কেন্দ্র, কিন্তু যত দিন গিয়েছে ততই যেন গতি পেয়েছে আন্দোলন। একে একে মূল সারির বিরোধী দলগুলিও আন্দোলনে যোগ দেয়। ধীরে ধীরে নাগরিক সমাজ, সেলেবরাও যোগ দেন আন্দোলনে। ককরোচদের আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। শেষমেশ প্রবল চাপে ইস্তফা দিলেন প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসেবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। তিনি বলছেন, নিটের প্রশ্ন ফাঁসের জেরে যে 20 জন পড়ুয়া আত্মহত্যা করেছে, এই জয় তাদের। বিক্ষোভস্থলে আবেগী অভিজিৎ দেবকে বলে গেলেন, গত 1 মাস ধরে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে। সবাই বলতো এই সরকার কারো কথা শোনে না, ঝুঁকবে না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আন্দোলনের শক্তির কাছে সবাইকে ঝুঁকতে হয়। তবে একই সঙ্গে দীপকে জানিয়ে দিয়েছেন, বিক্ষোভ এখনই শেষ হচ্ছে না যতক্ষণ না সিজেপির আরও 2 দাবি, অর্থাৎ প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না মানা হবে, ততক্ষণ আন্দোলন প্রত্যাহার হবে না। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তারা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও। হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় কালীঘাট তৃণমূলকে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় কালীঘাট তৃণমূলের। এর জেরে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেপ্তার হন কুণাল ঘোষ। কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ হয়ে যায়। গতকালের ছাত্র আন্দোলনের মিছিলের দেখার পরে অনুমতিও নয়। আজ এই অনুমতি দিতে না পারে না আদালত, এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ না বলার পরেও কালীঘাট তৃণমূলের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটিতে যেতে যেতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তিনি। এর আগে মমতা বলেন, আমরা ছাত্র যুবদের সঙ্গে ছিলাম, আছিও। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গতকাল ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকদের বিক্ষোভ মিছিল হয়। আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের সমর্থনে আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কলকাতায়। বিক্ষোভের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ছোড়া হয়। পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ।
দশকের পর দশক ধরে রাজ্য পুলিশের দক্ষ সৎ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেষ জীবনে তাকেই সেই পুলিশের হাতে হেনস্থা হতে হয় বলে অভিযোগ ওঠে। বড়তলা থানায় প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে ডেকে হেনস্থার অভিযোগে জল গড়ায় রাজ্য মানবাধিকার কমিশন পর্যন্ত। অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় এসে নিল বড় ব্যবস্থা। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড়তলা থানাতে একাধিকবার ডেকে হেনস্থা করা হয়। পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত 10টায় ছাড়া হয়। তাকে থানায় চা তো দূরের কথা, জল খেতেও দেওয়া হয়নি। করা হয় অপরিসীম হেনস্থা। মুখ্যমন্ত্রী বলেন, আমি সেই সময় তৎকালীন বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম। সেই সময়কারও আইওকে সাসপেন্ড করলাম। সেই সময় ওই থানার যিনি আইসি সেই সুবর্ণ দত্তকে সাসপেন্ড করলাম। পঙ্কজ দত্তর সঙ্গে এমন ঘটনা ঘটার পর প্রবল অপমানে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ জানান দুই আইনজীবীও। হালে কমিশন রেকর্ড করে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের বয়ান। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানান, পুলিশের কাছে মানুষকে গিয়ে বারবার হেনস্থা হতে হয়। মানবাধিকার কমিশনের তরফ থেকে গাইডলাইন দেওয়া হোক। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন চলাকালীন একটি মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাকে ডেকে পাঠানো হয় বড়তলা থানায়। অভিযোগ, সেদিন ঘন্টার পর ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়। থানার বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সেই বিক্ষোভ ছিল পুরোটাই পরিকল্পিত। থানার ভেতরে বসিয়ে রেখে এবং বাইরে বিক্ষোভ দেখিয়ে একজন প্রাক্তন আইপিএস অফিসারকে কার্যত হেনস্থার অভিযোগ ওঠে। এই ঘটনার কয়েকদিন পর 23শে অক্টোবর বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান পঙ্কজ দত্ত। সেখানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নাক মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় বারাণসী হাসপাতালে। গত বছর 30শে নভেম্বর সেখানেই তার মৃত্যু হয়। এবার সেই ঘটনাতেই সরাসরি বড় ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের গ্রামীণ স্তরের প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং জনপরিষেবা সচল রাখতে এক অভাবনীয় ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটাভুটির পর বিপুল জনসমর্থনে পাশ হয়ে গেল বহু চর্চিত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল 2026। এই নতুন আইন কার্যকর হওয়ার সাথে সাথেই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের একক আর্থিক ক্ষমতা কার্যত খর্ব করা হলো। এখন থেকে পঞ্চায়েতের টাকা খরচ বা লেনদেনের ক্ষেত্রে সরকারি আমলা তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক করা হয়েছে। বিধানসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে 169টি এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র 13টি। এতদিন মূল পঞ্চায়েত আইনের নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে টাকা দেওয়ার মূল ক্ষমতা বা আদেশে একক অধিকার থাকতো প্রধানদের। নতুন বিলে বলা হয়েছে, এখন থেকে গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের সব আদেশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর সম্পূর্ণ বাধ্যতামূলক। এমনকি পঞ্চায়েতের যে কোনো চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত সচিবের যৌথ স্বাক্ষর ছাড়া কোনো টাকা লেনদেন করা যাবে না। যদি কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান টাকা 15 দিনের বেশি অনুপস্থিত থাকেন, টানা 15 দিনের বেশি অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত কোনো সদস্য দায়িত্ব নিতে রাজি না হন, তবে জনপরিষেবা সচল রাখতে সরকার সেখানে একজন এক্সটেনশন অফিসার বা ঊর্ধ্বতন কোনো আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে। প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতির জেরে যদি টানা 2 মাস পঞ্চায়েতের কোনো সাধারণ সভা বা বৈঠক না হয়, তবে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েত সচিব নিজেই বৈঠক ডাকতে পারবেন। বিলটি পেশ করার সময় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, রাজ্যের বহু গ্রাম পঞ্চায়েতের প্রধানরা অনুপস্থিত থাকায় বা বিভিন্ন কারণে উন্নয়নের কাজ এবং কর্মীদের মজুরি দেওয়ার প্রক্রিয়া আটকে যাচ্ছিল। তিনি স্পষ্ট বলেন, একটি মানুষের অনুপস্থিতির জন্য গ্রামীণ জনমানুষের কাজ আটকে থাকবে তা হতে পারে না। কাটমানি খাওয়া বন্ধ করতে এবং গ্রামীণ প্রশাসনে 100% স্বচ্ছতা ও গতি আনতেই এই কঠোর আইন আনা হয়েছে। যেহেতু সরকারি আমলারা সরাসরি রাজ্য প্রশাসনের অধীনে চাকরি করেন, তাই তাদের আর্থিক জবাবদিহিতার আওতায় এনে এই স্থবিরতা দূর করা সম্ভব। বিলটির বিরোধিতা করে বিধানসভায় ভোটাভুটির দাবি জানিয়েছিলেন তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।